এসএসসি পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন, যেটা ৮ম অধ্যায়। তো এই অধ্যায়ে দর্পণের কিছু রশ্মিচিত্র আছে। অনেকে আছে যে এই রশ্মিচিত্রগুলা কিভাবে আর্ট করব বুঝতে পারে না। কিন্তু আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা তুমি যদি দেখো তাহলে তুমি ১ মিনিটের মধ্যেই যেকোনো রশ্মিচিত্র তোমাকে যদি বলা হয় তুমি আর্ট করতে পারবা। তো বেশি কথা না বলে ডিরেক্ট আমরা শুরু করতেছি। তো রশ্মিচিত্র মেইনলি আমরা এখানে কিসের রশ্মিচিত্র পড়ব? দর্পণের রশ্মিচিত্র। দর্পণের রশ্মিচিত্র। দর্পণের রশ্মিচিত্র পড়তে গেলে তো অবশ্যই দর্পণ সম্পর্কে জানার লাগবে। যে দর্পণ মেইনলি ২ প্রকার। একটা হচ্ছে গোলীয় দর্পণ, একটা সমতল দর্পণ। দর্পণ কয় প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে গোলীয় দর্পণ, আরেকটা কি সমতল দর্পণ। সমতল দর্পণ। এখন গোলীয় দর্পণটা আবার ২ প্রকার। একটা হচ্ছে উত্তল, আরেকটা হচ্ছে অবতল। তো দর্পণের সংজ্ঞাটাই তো বলা হলো না। একটা দর্পণ হইতে গেলে অবশ্যই কোনো একটা কাচের কি হওয়া লাগবে বা কোনো একটা প্রতিফলক পৃষ্ঠের মধ্যে নিয়মিত প্রতিফলন ঘটা লাগবে। দর্পণ অবশ্যই একটা মসৃণ পৃষ্ঠ হবে। প্রথমত এটা একটা মসৃণ পৃষ্ঠ। মসৃণ পৃষ্ঠ যেটাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলন ঘটে। আর গোলীয় দর্পণ মানে যে দর্পণটা কোনো একটা গোলকের অংশ। যেমন আমি যদি দেখাই এই যে এটা যদি মনে মনে চিন্তা করো এভাবে কিন্তু একটা গোলক অঙ্কন করা যেত। এই গোলকের একটা অংশ হচ্ছে এই অংশটুকু যেটা আমি এখানে অঙ্কন করে রাখছি। আবার এটা দেখো, এটাও একটা গোলকের অংশ। তো যেই দর্পণটা হচ্ছে একটা কোনো গোলকের অংশ এবং যেটাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাই কি দর্পণ? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার ২ প্রকার। একটা হচ্ছে উত্তল আর একটা অবতল। আর সমতল দর্পণের তেমন প্রকারভেদ নেই। সমতল দর্পণ ওই একটা প্রকারই। আচ্ছা, ২ প্রকার উত্তল বলবো, কখন অবতল বলবো? একটা জিনিস খেয়াল করে দেখো, সরি। একটা জিনিস খেয়াল করে দেখো, এই দর্পণটাতে আমি একপাশে খাঁজ কাটা দিছি। আসলে এইটা খাঁজ কাটা নয়, এর নাম হচ্ছে পাড়া লাগানো। পাড়া লাগানো আছে একপাশে। বা এটার আরেকটা নাম হচ্ছে সিলভারিং করা। সিলভারিং। সেম এটার ভিতরের দিকে। তো আমরা জানি তোমরা অনেকে হয়তোবা আয়না দেখছো, তাই না? আয়নার একপাশে দেখবা যে তোমার চেহারা দেখতে পাচ্ছ। আর তার পিছন পাশে কি থাকে? একটা প্রলেপ দেওয়া থাকে। সামনের পাশে কিন্তু চেহারা দেখা যায়। ওই পিছনের প্রলেপটা আসলে মেইনলি পারদ মানে মার্কারি অথবা তোমার রূপা অথবা অন্য যেকোনো আরকি ধাতুর একটা প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপটা দেওয়াটাকে বলা হয় পাড়া লাগানো বা সিলভারিং। প্রলেপ যদি দেওয়া না হয় তাহলে তুমি স্বচ্ছ কাচ মানে এই পাশ ওই পাশ দেখতে পাবা। মনে করি এটা যদি কাচ রাখো, এই পাশে যা আছে এদিক থেকে সেটা দেখতে পাবা। আর যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে তুমি তোমার চেহারাটাই দেখতে পাবা। আশা করি দর্পণ এগুলো খুবই বেসিক কথাবার্তা। এগুলা তোমরা জানো বা বুঝতে পারতেছো কি বলতে চাচ্ছি আমি। এখন তাহলে পাড়া লাগানো। তাহলে কোনটা এখানে অবতল কোনটা উত্তল তুমি দেখেই বুঝতে পারবা। যদি বাইরের দিকে পাড়া লাগানো থাকে বা সিলভারিং করা থাকে তাহলে ভিতরের পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করবে। ভিতরের পৃষ্ঠটা কি হিসেবে কাজ করবে? প্রতিফলক হিসেবে। তখন এটাকে বলবো আমরা অবতল দর্পণ। অবতল দর্পণ। আবার যদি ভিতরের মানে পৃষ্ঠটা হচ্ছে প্রতিফলক হিসেবে মানে পাড়া লাগানো থাকে কোনো গোলকের এবং বাইরের পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। তখন কি বলবো? উত্তল দর্পণ। আশা করি উত্তল দর্পণ আর অবতল দর্পণ আমরা চিনতে পারবো। যদি ভিতরের পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করে এবং বাইরে পাড়া লাগানো তাহলে সেটা অবতল। আর যদি বাইরের পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করে ভিতরের দিকে পাড়া লাগানো তাহলে সেটা উত্তল। আচ্ছা, এরপরে সমতল দর্পণ নিয়ে বেশি কথা না বলি, তারপরে একটু খালি বলি। সমতল দর্পণ হচ্ছে তুমি স্বচ্ছ একটা কাঁচ নিবা। কাঁচের একপাশে যদি পাড়া লাগাও বা সিলভারিং করো, তোমার ওই মসৃণ পৃষ্ঠটা তোমার প্রতিফলক হিসেবে কাজ করবে। এটা হচ্ছে সমতল দর্পণ। মেইনলি আমরা এখানে উত্তল এবং অবতল দর্পণের যে রশ্মিচিত্রগুলো আছে মানে বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে যে প্রতিবিম্বগুলো গঠিত হয় সেই চিত্রগুলো আমরা আর্ট করা শিখব। তো এগুলা আমি হচ্ছে যদি কখনো এই অধ্যায়টা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ক্লাস নিই তাহলে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব।
আপাতত আমরা এই অধ্যায়ের মেইন যে টপিক সেই টপিকে জাম্প করি। আচ্ছা, দর্পণের রশ্মিচিত্র আর্ট করতে গেলে দর্পণে কি কি জিনিস আছে বা দর্পণের প্রপার্টিস কি এগুলো আগে চিনতে লাগবে। দর্পণের প্রপার্টিস চেনা লাগবে এবং কিছু শর্ত আছে সেই শর্তগুলো জানা লাগবে। তো চলো আমরা আগে প্রপার্টিসগুলো জেনে নিই। এগুলো একটু মিশাই দিচ্ছি কারণ এগুলো এখন দরকার নেই। দেখো, দর্পণের অন্য একটা কালি নিচ্ছি। এটা তো দর্পণ, দর্পণটাকে একটা নাম দিই। এম এম ড্যাশ নাম দিলাম। এটাকেও এম এম ড্যাশ নাম দিলাম। তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো তুমি। তো এই দর্পণটা যখন অঙ্কন করা হয়েছে, তোমাকে একটু আগে বললাম যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে তুমি একটা যদি এভাবে বৃত্ত অঙ্কন করো, বৃত্তটার একটু অংশ কেটে নিয়ে তুমি এই দর্পণটা পাইছো, তাই না? তো এই দর্পণটা যে বৃত্তের অংশ, বুঝছো? দর্পণটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের তো অবশ্যই একটা কেন্দ্র আছে। ওই কেন্দ্রটাই হচ্ছে এই দর্পণটার বক্রতার কেন্দ্র। একে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি কি? সি হচ্ছে বক্রতার কেন্দ্র। সি হচ্ছে বক্রতার কেন্দ্র। আর তাহলে এইটার কি? এইটার সি কোনটা? যদি এইটাকে এইভাবে একটা বৃত্ত অঙ্কন করা যাইত এই কেন্দ্র নিয়ে, তাহলে এইটাও হইতো সি। তাহলে এই দর্পণের ক্ষেত্রে এটা বক্রতার কেন্দ্র, আর এই দর্পণের ক্ষেত্রে এটা বক্রতার কেন্দ্র। আচ্ছা, তাহলে বক্রতার কেন্দ্র বোঝা হয়ে গেছে। শিট। আচ্ছা, বক্রতার কেন্দ্র বোঝা হয়ে গেছে। এরপরে দেখো এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে। আর কেন্দ্র থেকে যদি এটা একটা বৃত্ত চিন্তা করি, তাহলে কেন্দ্র থেকে এর পরিধি সমান দূরত্বটা কি বলে? ব্যাসার্ধ বলা হয় না? তাহলে এটা কিন্তু ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। মানে এই যে এখান থেকে এই ডিসটেন্সটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, একে প্রকাশ করা হয় আর দিয়ে। আর এই ব্যাসার্ধের অর্ধেক, ব্যাসার্ধকে যদি অর্ধেক করে এখানে একটা বিন্দু পাওয়া যায়, এটাকে বলা হয় ফোকাস বিন্দু বা এফ। এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এফ দিয়ে। এটা অন্য কালি দিয়ে লিখি। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? ছোট হাতের এফ দিয়ে। ছোট হাতের এফ। আর এটার একটা কমন সূত্র আছে, এফ ইকুয়াল টু কি? আর বাই টু। মানে তুমি যদি কোনো একটা দর্পণের আর জানো, এটাকে ২ দিয়ে ভাগ করলে কি পাবা? এফ পাবা। মানে এইটুকু আর এইটুকু দূরত্ব সমান। আর এই যে এই বিন্দুটা দেখো দেখি, এই দর্পণটার সবচেয়ে লোয়েস্ট বিন্দু না? দর্পণটার সবচেয়ে লোয়েস্ট বিন্দু কিন্তু এটা। এই লোয়েস্ট বিন্দুটাকে বলা হয় পি, বা এটার আরেকটা নাম হচ্ছে মেরু। মেরু বা পোল, এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দর্পণের প্রপার্টিসগুলো আমাদের জানা কিন্তু হয়ে গেল। কি কি জানলাম? একটা দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকটাকে সেই সেই গোলকের কেন্দ্রটাকে কি বলতেছি? বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্রের মাঝামাঝি দূরত্বের একটা বিন্দু পাচ্ছি, সেটাকে বলতেছি আমরা এফ, বা এটাকে বলতেছি ফোকাস। ফোকাস বা প্রধান ফোকাস। আর এই আর পি হচ্ছে কি? সবচেয়ে নিম্ন বিন্দু বা সবচেয়ে ক্ষুদ্রতম বিন্দু, সরি নিম্ন বিন্দু আর কি সবচেয়ে, এটা হচ্ছে পি বা মেরু। এই পি আর সি যোগ করলে আমি কি পাবো? বক্রতার ব্যাসার্ধ পাবো, ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ পাবো। আচ্ছা, আর আর কি? এই আর যে বক্রতার ব্যাসার্ধ পেলাম, এটাকে অর্ধক করলে কি পাবো? ফোকাস দূরত্ব পাবো। অথবা এইভাবে বলতে পারো, পি আর এফ কি? এখানে ফোকাস দূরত্ব। বাট এফটা কি? এফ হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস। প্রধান ফোকাস। যদি যখন ফোকাস বলবো তখন একটা বিন্দু নির্দেশ করবে, আর ফোকাস দূরত্ব বলতে মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্বটাকে নির্দেশ করবে। ফোকাস দূরত্ব এটাকে এফ দ্বারা প্রকাশ করবে। আর এফ ইকুয়াল টু কি? আর বাই টু। সেম ভাবে এখানেও এটা যদি সি হয়, এর অর্ধেক দূরত্ব এখানে পাবো কি? এফ। আর এটা তো হবে পি। উত্তলের ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দুটা হচ্ছে পি, আর অবতলের ক্ষেত্রে সর্বনিম্নটা হচ্ছে পি। উত্তলের ক্ষেত্রে সর্বোচ্চ বা উঁচুতে থাকা যে বিন্দুটা দর্পণের, সেটা হচ্ছে পি বা মেরু। এই হলো কাহিনী। আরেকটা প্রপার্টিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে সি আর পি, সি আর পি বরাবর যে একটা রেখা চলে গেছে, এই যে সি আর পি বরাবর, এই রেখাটা কি? এই রেখাটা হচ্ছে মেইনলি তোমার কি? প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তাহলে এই যে এই সিপি দিয়ে যে রেখাটা চলে গেছে, এটা কি? এটা হচ্ছে প্রধান অক্ষ। আশা করি তোমরা অলরেডি জেনে গেছো যে মানে কোনটা কি, কোনটা আর, কোনটা এফ, কোনটা সি, কোনটা ফোকাস, কোনটা কেন্দ্র, কোনটা বক্রতার ব্যাসার্ধ, তারপর কোনটা মেরু, এগুলো তোমরা অলরেডি জেনে গেছো।
এই দর্পণেও এই সেম জিনিসগুলো থাকবে। আর প্রধান অক্ষটাও তো বললাম। এরপরে আমরা শর্তগুলা জানি যে আমরা যে চিত্র আঁকব এই দর্পণের ক্ষেত্রেও F=r/2। তবে একটা জিনিস জানে রাখবা এমসিকিউর জন্য বা ম্যাথ করার জন্য সময় এগুলো কাজে লাগে। উত্তলের ক্ষেত্রে এই যে উত্তলের ক্ষেত্রে, অবতলের ক্ষেত্রে কি হয়? আর পজিটিভ হয়। আর পজিটিভ হইলে এফও কি হবে? পজিটিভ। বাট অবতলের ক্ষেত্রে আবার উল্টা বলতেছি, সরি। অবতলের ক্ষেত্রে আর পজিটিভ হয়। উত্তলের ক্ষেত্রে আর নেগেটিভ। আর পজিটিভ হওয়ার কারণে অবতলে এফ পজিটিভ হয়। আর নেগেটিভ হওয়ার কারণে উত্তলে এফও কি হয়? নেগেটিভ হয়। এটা তোমরা একটু জেনে রাখবে, কারণ যখন এই অধ্যায়ের ম্যাথ করবা তখন এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। নেক্সট যে শর্তাবলী। আমি যে একটা চিত্র অঙ্কন করব বা একটা রশ্মি চিত্র অঙ্কন করব, কি কি শর্ত মেনে চলতে হবে বা কি কি শর্ত আছে রশ্মি চিত্র অঙ্কনের। তো এই বিন্দুগুলোর আগে নামকরণ করে নিই। আমরা জানি এটা যদি কেন্দ্র হয়, এটা হবে কি? ফোকাস বা এফ। এটা হবে কি? মেরু। এটা এটা এম বিন্দু, এটা হচ্ছে মনে করো এম ড্যাশ বিন্দু। তারপর এখানে ধরো এম, এখানে এম ড্যাশ, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র। তো দেখো, যদি আমি একটা সমান মানে শর্তগুলো হচ্ছে, যদি তুমি কখনো সমান্তরাল একটা রেখা দাও, প্রথম শর্ত। যদি আমি সমান্তরাল মানে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষ কি? সিপিটা প্রধান অক্ষের সমান্তরাল। এই সিপি এর সমান্তরালে যদি আমি একটা রেখা অঙ্কন করি, তাহলে সেই রেখাটা কি হবে? অবশ্যই ফোকাস দিয়ে ফেরত চলে যাবে। যদি প্রধান অক্ষের সমান্তরালে দিই তাহলে সেটা কি দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এটা কিন্তু একটা শর্ত। এখন কথা হচ্ছে যে এটা তো দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা তো এই দিকে, বাইরের দিকে। তো এইখানে কি রকম ঘটনাটা ঘটবে? এখানে মনে করো আমি প্রধান অক্ষের সমান্তরালে, দেখো, প্রধান অক্ষের সমান্তরালে আমি একটা আলোক রশ্মি আপতিত করলাম, কিন্তু এটা তো ভিতরের দিকে ঢুকবে না, কারণ এখানে এর দিকে তো পাড়া লাগানো আছে, ভিতরের দিকে তো ঢুকবে না। তো এটা কি করবে? বাইরের দিকেই প্রতিফলিত হয়ে যাবে, বাইরের দিকেই প্রতিফলিত হয়ে যাবে। বাট এইটা এমনভাবে প্রতিফলিত হবে যেন সেটা এই যে ফোকাস থেকে আসছে বলে মনে হয়। দেখো এইখানে দেখো পুরোপুরি ফোকাস দিয়ে চলে যায়, ডিরেক্টলি চলে যাচ্ছে, ফোকাস দিয়ে চলে যাচ্ছে। আর এটা কি? ফোকাস দিয়ে আসছে বলে মনে হচ্ছে। দেখো, যদি এদিকে দিই সেই দিক দিয়ে চলে যাচ্ছে। এটা এটাকে যদি পিছন দিকে তুমি টানে পরিচিত করো, দেখবা যে ফোকাসে গিয়ে মিলে যাচ্ছে বা মিল পাচ্ছ এখানে গিয়ে। তাহলে কি বলতে পারতেছো? যে যদি সমান্তরালে দিই তাহলে সেটা কি দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে অবতলের ক্ষেত্রে। আর উত্তলের ক্ষেত্রে ফোকাস দিয়ে না গেলেও ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে। একটা শর্ত গেল। এরপরে এরপরে যে শর্তটা সেটা হচ্ছে যে, এটা একটা অন্য কালি দিয়ে দেখাই। মনে করো হলুদ। এখন দেখো, যখন আমি সমান্তরালে দিছি তখন কি দিয়ে গেছে? ফোকাস দিয়ে চলে গেছে। বাট আমি যদি কোনো একটা রশ্মি ফোকাস দিয়ে দিই, সাপোজ ফোকাস দিয়ে দিলাম, ফোকাস দিয়ে দিলাম, তাহলে এখন কি হবে? দেখো এখানে কিন্তু আগের মতো ঘটনা ঘটবে। যখন আমি সমান্তরালে দিছি, ফোকাস দিয়ে গেছে। যদি আমি ফোকাস দিয়ে দিই, তাহলে সেটা অবশ্যই কি দিয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছো কথাগুলা। আমি কি বলার চেষ্টা করতেছি? যে যখন হচ্ছে আমি সমান্তরালে দিছি তখন ফোকাস দিয়ে গেছে। যদি ফোকাস দিয়ে দিই তাহলে সমান্তরালে চলে যাবে। সেম ভাবে এটাতেও, এটাতে যখন সমান্তরালে দিছি ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। বাট আমি যদি ইচ্ছাকৃতভাবে মনে করি নিচ দিয়ে দিচ্ছি, আচ্ছা উপর থেকে দিই। এমন একটা আমি রশ্মি দিলাম যেটা মনে হচ্ছে যে ফোকাসে গিয়ে মিলিত হবে। ফোকাসে গিয়ে মিলিত হবে। কিন্তু আসলে ফোকাসে তো মিলিত হয় না। মানে ধরে নাও ফোকাস থেকে মিলিত হচ্ছে, ফোকাসে গিয়ে। মানে ফোকাসগামী একটা আমি হলুদ রশ্মি দিচ্ছি। তাহলে এটা কি হবে? এটা তো আসলে ভিতরে ঢুকবে না, এটা মেইনলি এই পথে বেরিয়ে চলে যাবে। সরি। হুম, দেখো এই হলুদ রশ্মিটা কি করছে? নিচের দিকে গেছে কিন্তু। হলুদ রশ্মিটা নিচের দিকে গেছে। নিচের দিকে যাওয়া মানে কি? সে ফোকাস বরাবর গেছে। আর আমরা দেখতেছি যে ফোকাস দিয়ে গেলে কি সমান্তরাল হয়ে যায়। তো ফোকাস দিয়ে যাওয়ার কারণে এই প্রধান অক্ষ তো এইটা। প্রধান অক্ষ এটা না?
প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেছে। এই যে এটা তো প্রধান অক্ষ, এই দেখো এইটা আর এটা সমান্তরাল হয়ে গেছে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি ফোকাস দিয়ে যায়। আলোকরশ্মি কি দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। লেখাগুলো কেন যে খারাপ হচ্ছে, একটু ভালো করে লিখি। ফোকাস দিয়ে যায়। আর তারপরেরটা দেখলাম যে যদি ফোকাসগামী কোনো একটা রেখা থাকে, ফোকাসগামী, সেটা আবার সমান্তরাল হয়ে যায়। ফোকাসগামী আলোকরশ্মি, এই যে দেখো ফোকাসগামী, ফোকাস দিয়ে যাওয়া আলোকরশ্মি কি সমান্তরাল হয়ে যায়। কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল। ফোকাসগামী আলোকরশ্মি কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে যায়। সমান্তরালে যায়। আমার এত কিছু পড়ানোর মেইন কারণ হচ্ছে তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করা। বেসিক ক্লিয়ার হলে তোমরা চিত্র ইজিলি ১-২ মিনিটে অঙ্কন করতে পারবা। এরপরে আরেকটা আছে ৩ নাম্বার। ৩ নাম্বারটা হচ্ছে যে যদি কেন্দ্র দিয়ে কোনো একটা আলোকরশ্মি যায়, কেন্দ্রগামী আলোকরশ্মি কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে। কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয়। কেমন? আচ্ছা এটা আমি একটু দেখাই তোমাদেরকে। কি কালার নেওয়া যায়? উম আচ্ছা বেগুনিটাই নেই। দেখো যদি একটা আলোকরশ্মি আমি কেন্দ্র দিয়ে দিই, সাপোজ এটা কেন্দ্র দিয়ে গেছে। কেন্দ্র দিয়ে যদি দিই, এই কেন্দ্রে মানে কেন্দ্র দিয়ে গেলে যেখানেই হিট করুক সে ফেরত হবে কি দিয়ে? আবার কেন্দ্র দিয়ে কিন্তু ফেরত চলে যাবে। আবার এখানেও যদি দেখাই, যদি আমি কেন্দ্র বরাবর যদি আমি কেন্দ্র বরাবর একটা আলোকরশ্মি পাঠানোর চেষ্টা করি, তাহলে এটা কোন দিয়ে ফেরত যাবে? কেন্দ্র দিয়ে ফেরত যাবে। এটা তো আসলে কেন্দ্রে যায় না, কেন্দ্র থেকে ফেরত আসছে বলে মনে হবে। এটা যেমন বলছি, যখন আমি সমান্তরালে দিই ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে, আবার যখন ফোকাস বরাবর দিচ্ছি তাহলে সমান্তরাল হচ্ছে বলে মনে হবে। তো এরকম আর কি, যখনই উত্তল দর্পণের কথা আসবে তখন মনে হচ্ছে, মনে হবে, এরকম কথাগুলো আসতেছে কিন্তু। আর অবতলে কিন্তু এরা প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে বা প্রকৃতপক্ষে যাচ্ছে। আশা করি তোমরা শর্তগুলো বুঝছো এবং মনে থাকবে তোমাদের। আরেকটা শর্ত, এটা না লিখি, এটা এমনিই বলি। যদি তুমি কোনো আলোকরশ্মি মেরু দিয়ে দাও, এই যে পি বরাবর যদি দাও, এটা আবার কিন্তু ওই রাস্তা দিয়ে ফেরত আসবে। যদি তুমি এই যে এই পাশে দাও, এটা কিন্তু আবার সেম রাস্তা দিয়েই ফেরত আসবে। আশা করি তোমাদের বেসিকগুলো ক্লিয়ার। তাহলে আমি এখন মানে মেইন যে আমাদের চিত্র, রশ্মিচিত্র, সেই রশ্মিচিত্রগুলোতে চলে যেতে পারি। আচ্ছা দেখো, রশ্মিচিত্র যদি আমরা সহজে আর্ট করতে চাই, তাহলে আমাদের মানে কিছু শর্টকাট একটু জানার লাগবে। এই শর্টকাট না জানলেও হয়, বাট জানলে কি হয়, সুবিধা হয় আর কি, আর্ট করতে অনেক মানে ইজিলি আর্ট করা যায়। তো এই পাশে কি লেখা আছে? লক্ষ্যবস্তুর অবস্থান। আর এই পাশে কি লেখা আছে? বিম্বের অবস্থান। অর্থাৎ লক্ষ্যবস্তুটা কোথায় থাকবে? যদি থাকে অসীমে, তাহলে বিম্বটা কোথায় গঠিত হবে? ফোকাসে। অসীমের বক্রতার কেন্দ্রের মাঝে যদি থাকে, তাহলে কোথায় হবে? বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে বিম্বটার অবস্থান হবে। আচ্ছা এখানে লক্ষ্যবস্তু আর বিম্ব কি বোঝাচ্ছে? আমি একটা নর্মাল চিত্র আর্ট করি, এটা বুঝতে না পারলে আপাতত বোঝার দরকার নেই, আস্তে আস্তে বুঝে যাবা। আমার বোর্ড হ্যাং করতেছে কেন? আচ্ছা, মনে করো এখানে আমি একটা বস্তু নিচ্ছি, এইখানে নিচ্ছি মনে করো বস্তুটা, সরি। তাহলে এটার বিম্বটা কেমন হবে? এটার বিম্বটা হবে
এটা হয়তোবা তোমরা এখনো বুঝতে পারতেছো না, বাট আমি যখন এটা মানে পরের যে আমাদের টাইপগুলো আছে, ৬টা টাইপ আছে, এই ৬টা টাইপ করাবো তখন এটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে বিম্ব কোনটা, বস্তু কোনটা। এই যে এইটা হচ্ছে বস্তু, লক্ষ্য বস্তুটা। এখান থেকে আলোকরশ্মি গেছে, যাওয়ার পর এখানে মিলিত হইছে। এইটা হচ্ছে বিম্ব, প্রতিবিম্ব এটা। তাহলে লক্ষ্যবস্তু হচ্ছে এটা, আর এটা হচ্ছে প্রতিবিম্ব। এখানে বিভিন্ন অবস্থানের কথা বলা আছে। অবস্থানগুলো যদি একটু ক্লিয়ার করতে চাই, তাহলে একটু বলি। তুমি এগুলাকে আগে নাম্বারিং করবা। নাম্বারিং কিভাবে করবা? এই যে এটা কি? ফোকাস। এটা কি? কেন্দ্র। অসীম যেটা মানে অনেক দূরে, দর্পণ থেকে অনেক দূরে। আপাতত এখানেই ধরলাম। অসীমটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ১ দ্বারা। ১ ধরে নিবা। কেন্দ্রটাকে প্রকাশ করা হয় ৩ দ্বারা। কেন্দ্র আর অসীমের মাঝামাঝি কোনো একটা জায়গা, মনে করো এই জায়গাটাকে ২ দিয়ে প্রকাশ করা হয়। আর ৩ তো এটা, ৪ কোনটা? কেন্দ্র আর ফোকাসের মাঝের জায়গাটা ৪। ফোকাসটা হচ্ছে ৫, এটা তো পোল বা মেরু। মেরু আর ফোকাসের মাঝের জায়গাটা হচ্ছে ৬। তো এখানে কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬টা। তাহলে এই ৬, এই সংখ্যাটা মনে রাখতে হবে। আর এটাও মনে রাখতে হবে, অসীম মানে ১, বক্রতার কেন্দ্র, অসীম আর বক্রতার কেন্দ্র মানে ২, কেন্দ্র মানে হচ্ছে ৩, মানে লক্ষ্যবস্তুর অবস্থানের কথা বলতেছে আর কি। বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে মানে ৪, ফোকাস মানে হচ্ছে ৫, ফোকাস আর মেরুর মানে হচ্ছে, মেরুর মাঝে মানে হচ্ছে ৬। তো এগুলো মনে রাখতে হবে। এখন যদি বলি অসীমে অবস্থিত বস্তুটা, তাহলে মোট কয়টা সংখ্যা আছে এখানে? ৬টা। ৬ থেকে বিয়োগ করব। অসীম দ্বারা কি বোঝায়? ১, ১ বিয়োগ করে দিই। তাহলে কি পাবো? ৫। ৫ দ্বারা কি বোঝায়? ফোকাস। তাহলে দেখো বিম্বটা কোথায় গঠিত হচ্ছে? এই যে ফোকাসে। এই অসীমের জন্য কোথায় গঠিত হচ্ছে? ফোকাসে। তাহলে ১ মানে কি? অসীম। ৬ থেকে ১ বিয়োগ দিলে আসে কি? ফোকাস। আবার যখন বলতেছি অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, অসীম আর বক্রতার কেন্দ্র, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝামাঝি মানে ২ এ। তাহলে ৬ থেকে এবার ২ বিয়োগ দাও, কত পাবো? ৪। ৪ মানে কি? ৪ মানে হচ্ছে এই জায়গাতে হবে বিম্বটা। ৩ আর ৫ এর মাঝে, মানে কেন্দ্র আর ফোকাসের মাঝে। এই যে দেখো, কেন্দ্র ও ফোকাসের মাঝে ৪। তারপর যখন ৩ হবে, ৩ মানে বক্রতার কেন্দ্র, এই যে ৩। তাহলে বিম্বটা কোথায় থাকবে? ৬ থেকে ৩ বিয়োগ করলে ৩, মানে বিম্বটাও বক্রতার কেন্দ্রেই থাকবে। তারপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে যদি থাকে লক্ষ্যবস্তু, মানে ৪ এ, কেন্দ্র আর ফোকাসের মাঝে ৪ এ, তাহলে ৬ থেকে ৪ বিয়োগ করো, কত পাবা? এই যে ৬ থেকে ৪ বিয়োগ করলে কত পাবো? ২। ২ মানে কোথায়? এই যে অসীম আর কেন্দ্রের মাঝে। আর ফোকাসে যদি রাখো বস্তুটা, ফোকাস মানে ৫, ৬ থেকে ৫ গেলে কত থাকে? ১। ১ মানে কি? ইনফিনিটি। এই যে দেখো, ৬ থেকে ৫ গেলে ১। ১ মানে কি বোঝায়? অসীম বোঝায়। তার মানে তখন বিম্বটা গঠিত হবে কোথায়? অসীমে। আর যদি ৬ অবস্থানে থাকে, মানে ফোকাস আর মেরুর মাঝখানে ৬ অবস্থানে, তাহলে ৬ থেকে যদি ৬ বিয়োগ করি, কত পাবো? 0। 0 মানে এর বিম্বটা দর্পণের এই সাইডে গঠিতই হবে না। মানে এই সাইডটাতে গঠিতই হবে না। কোথায় গঠিত হবে? এটা দর্পণের পিছন দিকে গঠিত হবে। এটা আমি দেখাবো। তোমাদের যখন এটার বিম্বটা মানে চিত্রটা আট করে থাকবো, তখন আরো ভালো মতো বুঝতে পারবে। জাস্ট মনে রাখো, এটা দর্পণের পিছনে গঠিত হবে। তাহলে আমরা এই সংখ্যাগুলো যদি কোনোভাবে মনে রাখতে পারি, অসীম মানে ইনফিনিটি, এটা মুখস্থ করে নিবো। অসীম মানে ইনফিনিটি, অসীম আর কেন্দ্রের মাঝে মানে ২, কেন্দ্র মানে ৩, কেন্দ্র আর ফোকাসের মাঝে মানে ৪, ফোকাস মানে ৫, ফোকাস আর পেরুর মাঝে মানে হচ্ছে ৬। যদি ১ এ হয়, তাহলে মানে অসীমে থাকে, তাহলে ৬ থেকে ১ বিয়োগ করলে ৫, মানে বিম্বটা তখন কোথায় গঠিত হবে? ফোকাসে। যদি ২ এ থাকে, তাহলে ৬ থেকে ২ বিয়োগ করলে ৪, বিম্বটা কোথায় গঠিত হবে? ৪ এর এখানে। যদি ৩ এ থাকে, মানে কেন্দ্রে থাকে, তাহলে ৬ থেকে ৩ গেলে ৩, তখন কেন্দ্রেই গঠিত হবে। যদি ৪ এ থাকে, ৬ থেকে ৪ গেলে ২, বিম্বটা তখন ২, মানে অসীম আর কেন্দ্রের মাঝে গঠিত হবে। অলরেডি এটা বলে ফেলছি, তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমরা প্রথম টাইপটাতে চলে যাই তাহলে। আমরা মেইনলি প্রথমে শিখব কি? অবতল দর্পণের প্রতিবিম্বগুলা। এখানে আরেকটা কথা বলে রাখি, অবতল দর্পণে সাধারণত বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, আর উত্তলে অবাস্তব। আচ্ছা, সাধারণত বাস্তব পাওয়া যায়, তবে আমরা দেখব যে অবাস্তবও পাওয়া যেতে পারে। আমরা যে ৬টা চিত্র শিখব, ৬টা চিত্রতেই দেখব অবাস্তবও পাওয়া যেতে পারে। দেখি, প্রথমটা হচ্ছে লক্ষ্যবস্তু যখন অসীমে অবস্থান করতেছে। এখন আমি একটু আগে বলছি অসীম মানে কত? অসীম মানে 1। অসীমকে কি দ্বারা প্রকাশ করে? ইনফিনিটি, 1 দিয়ে। আচ্ছা, অসীম মানে 1, তাহলে বিম্বটা কোথায় উপস্থিত হবে? আমরা জানি সংখ্যাটা কত? ৬। ৬ থেকে যেখানে লক্ষ্যবস্তু থাকবে সেটা বিয়োগ করবো, আসবে কত? ৫। ৫ মানে বিম্বটা ফোকাসে গঠিত হবে।
তো অসীম দূরে মনে করো বস্তুটা আছে। এখন এই চিত্রটা একটু একটু বুঝতে হবে, কারণ এই চিত্রটা অনেকে ভুল করে। আমাদের দেখবা যে টাইপ 2 থেকে 6 পর্যন্ত একটা কমন একটা নিয়ম মেনে চলতেছে। বাট এইটা একটু কিছুটা ব্যতিক্রম। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। মনে করো অসীম দূরে বস্তুটা এই জায়গাতে আছে, অনেক দূরে আছে। তো অনেক দূরে আছে থাকলে কি করা যায়? এই যে এইখানে যে এই প্রধান অক্ষটা এতদূর পর্যন্ত যায় না, বা প্রধান অক্ষে যে আছে ওটা এখানে দেখানো হয় না আরকি। তো এখানে কি করা হয়? এখানে হচ্ছে অসীম দূরত্ব থেকে ২ টা সমান্তরাল আলোক রশ্মি ফেলা হয়। তবে তার আগে দর্পণের নাম দিতে হবে। এম, এম ড্যাশ দর্পণ। আর এটা হচ্ছে মেরু পি, এটা হচ্ছে ফোকাস, ফোকাস এফ, এটা হচ্ছে কেন্দ্র সি। আর এইগুলাই তো দর্পণের প্রপার্টিস। কেন্দ্র, ফোকাস, মেরু, দর্পণের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে ২ টা রেখা আসবে। রেখা ২ টা কোথায়, কোথায় আসবে? মানে একটা রেখা অবশ্যই তোমাকে মেরুতে ঢুকাই দিতে হবে। এইটা তোমাকে কষ্ট করে একটু মনে রাখতে হবে। রেখাটা কি করব? আমি মেরু বিন্দুতে দিব। এই যে এইটা আর এটা কি সমান্তরাল আসছে। একটা কোথায় গেছে? মেরুতে। আরেকটা কোথায় গেছে? মেরুর ঠিক উপরে। ধরে নাও এম বিন্দুটা এটা। এই যে এইখানে গেছে এম বিন্দুতে। তো এরা এখন কি হবে? আপতিত যদি হয় কোনো একটা রশ্মি, সেটা তো প্রতিফলিত হবে। দর্পণ যেহেতু, প্রতিফলন অবশ্যই ঘটবে। এখন প্রতিফলনটা কোথায় মিলবে? আমরা জানি যে যখন লক্ষ্যবস্তুটার অবস্থান কোথায় হয়? অসীমে হয়, মানে ১ এ। ৬ থেকে ১ গেলে ৫, মানে এটা কোথায় হবে? ফোকাসে হবে তার অবস্থান। তার মানে এদের প্রতিফলন এমনভাবে ঘটাবো যেন ফোকাসের নিচেই বিম্বটা গঠিত হয়, অন্য কোথাও যেন না হয়। তাহলে কিভাবে ঘটাবো? তুমি একটা কাজ করবা, যেটা আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি, যে ফোকাসের নিচে তুমি বিন্দুটাকে মনে মনে চিন্তা করে নিবা। ধরে নাও এই যে বিন্দুটা হচ্ছে এই জায়গাতেই কোথাও একটা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি করব? এখন হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলো দিব। মনে করো এটা আমি এখানে দিলাম। আর এই রশ্মিটা এমনভাবে দিব যেন মিলিত হয় এই ফোকাস বিন্দুতেই। আমার কথাটা মনে হয় বুঝতে পারছো তোমরা? এটা অনেকে ভুল করে বিষয়টা। সেটা আমি ক্লিয়ার করে দিলাম আরকি, যে অনেকে কি করে থামো, এটা একটু কপি করে দেখাই, নাহলে ভুলটা তোমরা বুঝতে পারবে না। মনে করো এটা যেমন আমি আগেই ধরে নিছি, ওই জন্য ফোকাসের নিচেই মিলাই দিতে পারলাম। কিন্তু অনেকে যেই ভুলটা করে, তারা হচ্ছে ইচ্ছা মতো আরকি মিলাই দেয়। মনে করো এই যে তারা আরকি যেমন তেমন করে মিলাই দেয়। কিন্তু দেখো ফোকাসের নিচে গঠিত হওয়া লাগবে। বাট এই মিলিত বিন্দুটা কোথায়? ফোকাস থেকে সরে গেছে। তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু তখন ভুল হয়ে যাচ্ছে। এটা কিন্তু হবে না। তাহলে কি হবে? আমাদের ধরেই নিতে হবে যে ফোকাসের নিচে হবে। কারণ আমরা তো জানি যে যেহেতু অসীমে, মানে ১, ৬ থেকে ১ গেলে কত? ৫, ৫ মানে ফোকাস, ফোকাসে গঠিত হবে। তো লক্ষ্যবস্তুটা যেহেতু অনেক দূরে থাকে, মনে রাখবা যদি কোনো একটা দূরে লক্ষ্যবস্তু থাকে, অসীম দূরে, তাহলে অবশ্যই লক্ষ্যবস্তুটার আকার কি? অনেক বড়। আর এইখানে দেখো যে আকারটা পাওয়া গেছে, এই আকারটা কি? ছোট। যেহেতু আমাদের হাতের নাগালের কাছাকাছি একটা আকার, ছোট আকার। তাহলে এখানে অবস্থানটা কি লিখবো? বিম্বের অবস্থানটা কোথায়? প্রধান ফোকাসে, বা ফোকাসে বললেও হবে। ফোকাসে। আকৃতি কেমন? বললাম তো যখন অসীম দূরে কোনো একটা বস্তু থাকে, আকৃতি থাকে অনেক বড়। অনেক বড় লক্ষ্যবস্তু। যেমন সূর্য বা চাঁদের কথা চিন্তা করো। চাঁদ, সূর্য কিন্তু অনেক বড়। বাট আমরা দেখি কি? ছোট, ছোট না? তো অনেক দূরে থাকা কোনো একটা বস্তু অনেক বড় হয়। আর সেটা তুমি অনেক ছোট আকৃতি দেখতে পাচ্ছ। তাহলে এটার আকৃতি কি হবে? অত্যন্ত খর্বিত। খর্বিত মানে ছোট। অত্যন্ত খর্বিত। অনেকে কি করে, যে এই ভুলটা করে, শুধু খর্বিত দেয়। কিন্তু না, এটা ঠিক না। তোমাকে অত্যন্ত খর্বিত বলতে হবে। প্রকৃতি কি? প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি হচ্ছে, এটা বিম্বটা বাস্তব না অবাস্তব? বাস্তব মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হবে। দেখো মিলিত হয়েছে কিনা? এই যে এটা এখানে গেছে, এটা এখানে মিলিত তো হয়েছে, মিলিত বিন্দু তো একটা আছে। মিলিত হয়েছে মানে এটা কি? প্রকৃতি হবে, বাস্তব। আর দেখো বাস্তব হইলে কি হয়? বাস্তব হইলে বিম্বটা কি হবে? উল্টা হবে। অবাস্তব হলে সবসময় সোজা হয়, বাস্তব হলে উল্টা হয়। কিভাবে উল্টা? দেখো, ধরে নাও বস্তুটা এইদিকে আছে, বা বস্তুর মাথা হচ্ছে এটা, লেজ এটা। আর এইখানে দেখো মাথা এইদিকে চলে গেছে, লেজ এদিকে। তো তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো। তবে এখানে আরেকটা ভুল আছে। সেই ভুলটা হচ্ছে তীরগুলো ঠিক মতো দিতে হবে। এটা আপতিত হইছে, আপতিত তীর দেখাইছো, প্রতিফলিত তীর দেখাইতে হবে না? প্রতিফলিত তীর দেখাইলাম। আরেকটা ভুল আছে এখানে, সেটা হচ্ছে একটা আলোক রশ্মি এই বরাবর দিতে হবে, মেরু বরাবর। ওটা আবার মেরু দিয়েই চলে যাবে। এটা কোথাও মিলিত হচ্ছে কি হবে না, ওটা দেখার বিষয় না। কিন্তু মেইন দেখার বিষয় হচ্ছে এই ২ টার জন্য প্রতিফলিত হচ্ছে। এইটা কিন্তু অনেকে মিস্টেক করে। এই জিনিসটা দেয় না। এই জিনিসটা না দিলে কিন্তু এই চিত্রটা কমপ্লিট হবে না।
আমি বুঝতে পারতেছি এই চিত্রটা তোমাদের হয়তোবা অনেকেরই বুঝতে একটু অসুবিধা হবে বা একটু কেমন, কেমন যেন লাগতেছে। তোমরা আবার শুরু থেকে দেখবা, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। তাহলে এখানে কি করতেছি, অসীম দূরে থাকা একটা কোনো বস্তু থেকে ২ টি সমান্তরাল আলোক রশ্মি আসতেছে, একটা M বিন্দুতে, একটা মেরুতে পড়তেছে। অবশ্যই একটা মেরুতে ফেলতে হবে, আরেকটা মেরু থেকে কিছুটা উপরে, এবং সমান্তরাল রশ্মি। এদেরকে মিলিত করতে হবে ফোকাসের নিচে। কারণ বিম্বটা কোথায় গঠিত হবে? ফোকাসে। এটা আমরা অলরেডি আগে থেকেই জানি। তুমি যদি এদিক ওদিক দাও, তাহলে কিন্তু যেদিক সেদিক মিলাই দিলে কিন্তু ওটা কিন্তু তোমার মার্ক দিবে না টিচার। আচ্ছা, এরপরের টাইপটাতে যাই। টাইপ 2। লক্ষ্যবস্তুর অবস্থানটা কোথায়? এবার অসীম, মানে ইনফিনিটি, যেটাকে 1 দিয়ে প্রকাশ করা হয়, আর বক্রতার কেন্দ্র যেটাকে 3 দিয়ে প্রকাশ করা হয়। অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে, মানে অবস্থানটা এখন কোথায়? 2 এ। অর্থাৎ এটা যদি F হয়, এটা যদি C হয়, তাহলে আর এইদিকে যদি দূরে ইনফিনিটি থাকে, তাহলে এইদিকে ইনফিনিটি আর কেন্দ্র, মানে অসীম আর কেন্দ্রের মাঝখানে কি হবে বিন্দুটা? এইটাই তো বিন্দুটা হবে। এটাকে 2 দ্বারা প্রকাশ করা হয়। এটার মান হচ্ছে ধরা হয় 3, এটা হচ্ছে 4, এটা 5, আর এখানে 6। মানে ওই যে সংখ্যাগুলো যে ধরতে শিখাইলাম, তার মানে অবস্থান কোথায় বিম্বটার, লক্ষ্যবস্তুটার? 2 এ। মনে করো এখানে আছে, 2 এ আছে। তো 2 এ যদি কোনো একটা লক্ষ্যবস্তু থাকে, আর লক্ষ্যবস্তু আর্ট করার সময় অবশ্যই এইভাবে একটা চিহ্ন দিবা, যাতে বোঝা যায় যে এটার মাথা এটা, এটার লেজ বা বেস এটা। যাই হোক, এখন এটার রশ্মিচিত্র কিভাবে অ্যাড করব? আমি শর্তাবলীগুলোতে ফেরত যাই। শর্তাবলী কিছু পড়াইছিলাম। একটা হচ্ছে ফোকাস, সরি, একটা হচ্ছে কি, প্রধান অক্ষের সমান্তরালে দিব, ফোকাস দিয়ে যাবে। আবার ফোকাস দিয়ে দিলে সেটা সমান্তরালে হয়ে যায়। আবার কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে ফেরত আসে। লাস্টে একটা বলছিলাম যে মেরু দিয়ে দিলে সেটাও মেরু দিয়েই ফেরত আসে। এই 4টা জিনিস আমরা এখানে ফলানোর চেষ্টা করব। দেখি কি, কি হচ্ছে। প্রথমটা একটু ব্যতিক্রম, ওটা বাদ দাও, বাকিগুলা তোমরা ইজিলি কিন্তু পারবে। ওটা বাদ দিও বলতে ওটাও পরীক্ষা আসে, কিন্তু আপাতত বাকি 4টা 5টা বুঝো আগে, তারপর ওইটাও আরো ভালো মতো বুঝতে পারবা। তাহলে প্রথম কাজটা কি হবে আমার? প্রথম কাজটা হবে, আচ্ছা আমি প্রথম কাজ হিসাবে, এটা তো মেরুবিন্দু, প্রথম কাজ হবে এই মেরুতে দিয়ে এই পাশেই চলে যাচ্ছে। মেরুতে গেছে আলোক রশ্মি, প্রতিফলিত এই পাশেই চলে আসছে। এরপরেরটা কি? সমান্তরালে দিব, সেটা ফোকাস দিয়ে চলে যাবে। সেটা ফোকাস দিয়ে চলে গেছে। দেখো, সমান্তরালে দিয়ে ফোকাস দিয়ে, অবশ্যই তীর দিতে হবে, ফোকাস দিয়ে চলে গেছে। এর পরের কাজটা কি করব? আমাদের মেইন টার্গেট হবে পোল দিয়ে ফেরত আনা, তারপর সমান্তরাল দিয়ে ফোকাস দিয়ে দেওয়া। এরপরের কাজটা হবে কেন্দ্র দিয়ে পাঠানো। যদি কেন্দ্র দিয়ে পাঠাই আলোক রশ্মিটা, তাহলে সে কেন্দ্র দিয়ে ফেরত চলে যাবে। একটা বিন্দুতে ছেদ করছে, দেখতে পাচ্ছ? একটা বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুতে যদি তুমি প্রধান অক্ষের সাথে যদি একটা লম্ব অঙ্কন করো, এটাই হবে কি, তোমার নির্ণেয় প্রতিবিম্ব। এটার মাথাটা থাকবে কোথায়? নিচের দিকে, বেসটা উপরে। তাহলে দেখো, বোঝার চেষ্টা করো। অসীম মানে 1, সি মানে 3, এদের মাঝখানে মানে কোথায়? 2 এ। 6 থেকে 2 বিয়োগ করলে কত পাই? 4। 4 মানে কি? কেন্দ্র আর ফোকাসের মাঝে। দেখো ফোকাস কোনটা? 5, এর মাঝখানে কত? 4। 4এই তো বিম্বটা গঠিত হয়েছে। তাহলে বিম্বের অবস্থানটা কি হবে? কেন্দ্র আর ফোকাসের মাঝে। কেন্দ্র ও ফোকাসের মাঝে। প্রকৃতিটা কি হবে? প্রকৃতিটা হবে, যেহেতু প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, মিলিত হইলে কি? বাস্তব। আর বাস্তব, এবং তুমি দেখতেই পাচ্ছ উল্টা হয়ে গেছে। এটার মাথাটা ছিল উপরে, এটার মাথাটা নিচে, উল্টা। বাস্তব ও উল্টা। এটা প্রকৃতি, সরি, এটা নিচে হবে। এক মিনিট, আমি মিশাই দিই। পুরোটাই মিশে যাচ্ছে কেন বুঝতেছি না। প্রকৃতি হবে বাস্তব ও উল্টা। বাস্তব ও উল্টা। আর আকৃতিটা কি হবে? আকৃতিটা হবে, দেখো, এটা কিন্তু বস্তুটা বড় ছিল, এটা একটু ছোট, তাহলে এটা খর্বিত। খর্বিত বা ছোট গেল। অত্যন্ত খর্বিত আবার বলা যাবে না, অত্যন্ত খর্বিত ছিল আগেরটাতে, মানে এখানে বলতে হবে খর্বিত বা ছোট। তাহলে বুঝতে পারছো এখানে কি হয়েছে? লক্ষ্যবস্তুর অবস্থানটা ছিল অসীম আর কেন্দ্রের মাঝখানে, বিম্বটা গঠিত হয়েছে কেন্দ্র আর ফোকাসের মাঝে। এবং চিত্রগুলো অবশ্যই সুন্দর মতো আর্ট করতে হবে, যেন সঠিক জায়গা মতো মিলে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টাইপটাতে যাই। টাইপ 3। এখানে বলছে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে। কেন্দ্রে যদি অবস্থান হয়, কেন্দ্র মানে কত? সি। এটাকে কি দ্বারা প্রকাশ হয়? 3 দ্বারা। আর এটা ফোকাস, ফোকাসকে প্রকাশ হয় 5 দ্বারা। আর এটা তো 6, এটা তো মেরু।
দর্পণটার নাম দাও এম ড্যাশ, দর্পণের নাম অবশ্যই দিবা এম ড্যাশ। যাই হোক, এরপরে কি বলছে, লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রে, মানে 3 নম্বরে অবস্থিত। তাহলে 6 থেকে 3 বিয়োগ করো, কত পাবা? 3ই পাবা। অর্থাৎ যদি বক্রতার কেন্দ্রে আমি একটা লক্ষ্যবস্তু রাখি, তার বিম্বটাও কোথায় পাবো? 3এই পাবো। তাহলে রাখে দেখি কি হচ্ছে। যদি এখানে রাখি, এটা যদি লক্ষ্যবস্তু হয়, এর মাথা ধরে ওইটা, তাহলে প্রথমে কাজটা কি হবে? সমান্তরালে দিব। সমান্তরালে দেওয়ার পরে এটা কি হবে? ফোকাস দিয়ে চলে যাবে। এটা তোমরা অলরেডি জেনে গেছো, ফোকাস দিয়ে চলে যাবে। ফোকাস দিয়ে চলে যাবে। আর এরপরের কাজটা কি? আরেকটা কাজ হচ্ছে যে এই যে মেরু দিয়ে দিব, মেরু দিয়েই ব্যাক চলে যাবে। এটা সমান্তরালে দিছি, ফোকাস দিয়ে চলে গেছে। মেরু দিয়ে দিলে মেরু দিয়ে চলে যাচ্ছে। এখন আগের চিত্রটা যদি দেখো, আমাদের টার্গেট থাকবে কি? সমান্তরালে দিব, ফোকাস দিয়ে যাবে। মেরু দিয়ে দিব, মেরু দিয়ে চলে আসবে। আরেকটা টার্গেট থাকবে কেন্দ্র দিয়ে নিয়ে যাওয়া। বাট তুমি এই জায়গায় যদি চিন্তা করে দেখো, বস্তুটা আছেই কেন্দ্রতে, তো কেন্দ্র দিয়ে কেমনে নিয়ে যাব? কেন্দ্র দিয়ে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না। তো কেন্দ্র দিয়ে যেহেতু এখানে নিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য এখানে কি করা হয়? এটা ফোকাস দিয়েই পাঠানো হয়। আবার ফোকাস দিয়ে পাঠানো হয়। ফোকাস দিয়ে পাঠাইলাম। এখন তুমি তো দেখছো যে ফোকাস দিয়ে যদি আমি সমান্তরালে পাঠাই, তাহলে কি হচ্ছে? ফোকাস দিয়ে চলে যাচ্ছে। আবার যদি ফোকাস দিয়ে পাঠাই, তাহলে এটা কি হবে? আবার সমান্তরাল হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা এই যে এদিকে সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল হয়ে গেল। এখন তুমি যদি এইখান থেকে বিম্বটার আকার অন্য কালার দিই, তুমি যদি এখান থেকে একটা লম্ব অঙ্কন করো, দেখো একটা বিম্ব গঠিত হয়ে গেছে। এটার মাথাটা কি হবে? নিচের দিকে হবে। এখন দেখো, বুঝতে পারছো? কোথায় গঠিত হলো? তিনেই তো গঠিত হয়েছে। যেহেতু প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, তাহলে প্রকৃতি কি হবে? অবশ্যই বাস্তব হবে। আর বিম্বটা দেখো উল্টা পাশে আছে, তার মানে বাস্তব ও উল্টা বা উল্টো যেটাই বলো। আকৃতি কি হবে? এটা যত লম্বা, এটাও তত লম্বা, তার মানে আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান। লক্ষ্যবস্তুর সমান। আর অবস্থানটা কোথায়? অবস্থান তো বক্রতার কেন্দ্রেই। বক্রতার কেন্দ্রে অবস্থিত বিম্বটা। এই যে বিম্বটা বক্রতার কেন্দ্রের মধ্যেই তো অবস্থিত। তাহলে এই টাইপটাও ডান। এরপরে 4 নম্বর টাইপটাতে যাই। এখানে কি বলছে? এখানে বলছে তোমার যে লক্ষ্যবস্তুটার অবস্থান বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। বক্রতার কেন্দ্র মানে এই যে এটা সি, প্রধান ফোকাস হচ্ছে এফ, এটা হচ্ছে মেরু পি, এটা এম, নিচে দিই এম ড্যাশ, এটা মনে করো দর্পণটা। তো অবস্থানটা কোথায়? লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে কেন্দ্র আর ফোকাসের মাঝে, মানে এই যে 4 নাম্বার। এটা মানে কত? কেন্দ্র আর ফোকাসের মাঝে। কেন্দ্র যদি 3 হয়, ফোকাস যদি 5 হয়, এদের মাঝখানে কত? তাহলে 4। যদি 4 হয়, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 2। 2 মানে কোথায়? এই অসীম আর কেন্দ্রের মাঝামাঝি, মানে এইদিকে কোথাও বিম্বটা গঠিত হবে। এইদিকে আমরা দেখব আসলে এইদিকে গঠিত হচ্ছে কি না। আচ্ছা, আমাদের কাজগুলো আগে করে ফেলে। আমাদের প্রথমে কি করি আমরা? এই যে মেরু দিয়ে ফেরত পাঠাই দিই। তারপরে কি করি? সমান্তরালে দিব। সরি, কি করব? সমান্তরালে দিব। সমান্তরাল আলোক রশ্মি দিলেই সেটা কি হবে? ফোকাস দিয়ে যাবে। এটা কি হবে? এই যে ফোকাস দিয়ে এদিকে চলে গেল। ফোকাস দিয়ে চলে গেল। এখন ফোকাস দিয়ে গেল ভালো কথা, ফোকাস দিয়ে গেল, তীরগুলো অবশ্যই দিতে হবে। সমান্তরালে দিয়েছি, এটা ফোকাস দিয়ে চলে গেছে। আর আমি কি বললাম? বিম্বটা গঠিত হবে কোথায়? কেন্দ্র আর হচ্ছে ইনফিনিটির মাঝখানে, মানে এই ডিস্টেন্সের মধ্যে এইখানে কোথাও একটা গঠিত হবে। আচ্ছা, এরপরে আমরা কি টার্গেট করি? কেন্দ্র দিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করি। বাট কেন্দ্র দিয়ে দেখো এইদিকে কি যাবে? এদিকে আপতিত হইলে তো সেটা এদিকে চলেই যাচ্ছে, প্রতিফলিত তো হচ্ছে না, প্রতিফলিত হইতে লাগবে। তো এইখানে আসলে তোমাকে এইখান থেকে ধরে এইদিকে পাঠাইতে হবে। দেখো, মানে কেন্দ্র থেকে তুমি কোথায় পাঠাচ্ছ? সরি, এখানে একটু মনে হয় ভুল হইলো। মানে আমি এমনভাবে এখান থেকে, এই যে এই মাথা থেকে ধরো এখানে পাঠাবো। এটা এমনভাবে পাঠাইতে হবে যেন মনে হচ্ছে যে এটা কেন্দ্র থেকে তুমি পাঠাইছো, এরকম মনে হবে। বুঝতে পারছো? কেন্দ্র থেকে পাঠাইছো বলে মনে হবে। তাহলে যদি এটা এদিকে আঘাত করে, এটা ফেরত হওয়ার সময় কি করবে? ওই উপর থেকে আবার ফেরত হবে, যেটা আবার কেন্দ্র দিয়ে চলে যাবে।
দেখো কেন্দ্র দিয়ে চলে গেছে, চলে গেছে। এই যে এখানে ছেদ বিন্দুটা পাওয়া গেছে। এখন ছেদ বিন্দুটা পাওয়া গেল, এই ছেদ বিন্দুটা থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করো। এই যে লম্ব অঙ্কন করলে এটাই তোমার কি নির্দিষ্ট প্রতিবিম্ব। তাহলে এটার মাথাটা উপরে ছিল, এটার মাথাটা কোথায় থাকবে? নিচে। তাহলে বিম্বটার অবস্থান কোথায় হচ্ছে? দেখো ইনফিনিটি মানে ওয়ান বা অসীম, এটা হচ্ছে কেন্দ্র। এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় হচ্ছে না। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এইগুলাকে সাধারণত এরকম নাম দেওয়া হয়, লক্ষ্যবস্তুকে ও এ আর প্রতিবিম্বকে ও বি, এরকম নাম দেওয়া হয় আর কি। তো এগুলো তোমার ইচ্ছা মতো দিতে পারো, এ বি বি সি এরকমও দিতে পারো, সমস্যা নেই। তাহলে অবস্থানটা কোথায়? আমি মেনলি তোমাকে চিত্র আর্ট করা শেখাচ্ছি, এখানে বর্ণনাও আমি বলতেছি না, কারণ বর্ণনাগুলো ইজি। বা বর্ণনা তুমি চিত্র দেখেই বলতে পারবা যে সমান্তরালে দিলাম, ফোকাস দিয়ে গেল, মেরু দিয়ে দিলাম, মেরু দিয়ে চলে আসলো প্রতিফলিত হয়ে, তারপর হচ্ছে কেন্দ্র দিয়ে দিলাম, আবার ওটা কেন্দ্র দিয়ে গেলে এই ও বিন্দু দিকে ছেদ করলো। বা এটাও তো ও নাম দিছে, আচ্ছা ও দেওয়া যাবে না, এটাকে অন্য কোনো নাম দাও, এটাকে সি নাম দিতে পারো। এখানে একটা লম্ব অঙ্গ, এটাই তাহলে কি নির্দিষ্ট বা তোমার প্রয়োজনীয় যে বিম্বটা সেটা। তো এটার অবস্থান কোথায়? অসীম আর কেন্দ্রের মাঝে। তাহলে অসীম ও কেন্দ্রের মাঝে আকৃতি কি হবে? দেখো বিম্বটা ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে না, তার আকৃতি হবে বিবর্ধিত। আকৃতি কি হবে? বিবর্ধিত। আর প্রকৃতি কি হবে? প্রকৃতপক্ষে যেহেতু মিলিত হয়েছে, দেখো প্রকৃতপক্ষে মিলিত হয়েছে না দুইটা রশ্মি, মিলিত হওয়া মানে কি? বাস্তব। আর বাস্তব হলে কি হয়? উল্টা হয়। আর দেখো আসলেই উল্টা আছে, এটার মাথাটা নিচে, এটার মাথাটা কোথায় ছিল? উপরে। তাহলে বাস্তব ও উল্টা। আশা করি টাইপ 4টা ক্লিয়ার, দেন টাইপ 5-এ যাই। আচ্ছা দেখো 5 নাম্বার টাইপটা কি বলছে? লক্ষ্যবস্তুর অবস্থানটা প্রধান ফোকাসে। তাহলে এটা তো ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র। এবার লক্ষ্যবস্তুটা কোথায় অবস্থিত? প্রধান ফোকাসেই অবস্থিত। হুম, প্রধান ফোকাস মানে কত? 5। 6 থেকে 5 বিয়োগ করলে কত পাবা? 1। তার মানে বিম্বটা কোথায় গঠিত হবে? 1-এ হবে বিম্বটা। তো আমরা যেভাবে নরমাল প্রসেসগুলো দেখছি ওভাবেই করব। প্রথমে কি করব? এই যে মেরু দিয়ে ফেরত চলে আসবে একটা আলোক রশ্মি। তারপর একটা সমান্তরালে পাঠাই, সমান্তরালে পাঠাবো সেটা, হ্যাঁ, সমান্তরালে পাঠাবো। ওটা কি দিয়ে ফেরত আসবে? ফোকাস দিয়ে ফেরত চলে যাবে। ফোকাস দিয়ে ফেরত চলে যাবে। এরপরে আমরা কি দিয়ে পাঠাই? কেন্দ্র দিয়ে। আসলে কেন্দ্র দিয়ে আমরা এইভাবে পাঠাবো এদিকে, এই যে কেন্দ্র দিয়ে এদিকে পাঠাবো। আবার ওটা হচ্ছে কেন্দ্র দিয়েই চলে যাবে আরকি। এরকম আরকি। কেন্দ্র দিয়ে দিছি, কেন্দ্র দিয়ে। তো একটা জিনিস খেয়াল করো, এই চিত্রটার ক্ষেত্রে এটা একটু কারেকশন হবে। হ্যাঁ। এই চিত্রটার ক্ষেত্রে এই রশ্মি ২ টা কি হয়? সমান্তরাল হয়। তো সমান্তরাল রশ্মি কি কখনো একে অপরকে ছেদ করে? যদি তোমরা জ্যামিতি পড়ে থাকো তাহলে ছেদ করার কথা না। তো ধারণা করা হয় বা ধরে নেওয়া হয়েছে হয়তোবা এই রশ্মিগুলো অসীম দূরত্বে গিয়ে মানে ইনফিনিটি দূরত্বে গিয়ে কোথাও একটা মিলিত হইলে হইতেও পারে। এইটা ধরে নেওয়া হয়। ওই জন্য এখানে লেখা হয় যে এদের অবস্থানটা কোথায়? এদের অব এদের অবস্থানটা লেখা হয় তোমার হচ্ছে অসীমে। অবস্থান কোথায়? অসীমে। আর আকৃতি কেমন? এখন অসীম দূরে আমরা ১ম চিত্রটার কথা যদি বলি, ১ম চিত্রটা কোথায়? ১ম চিত্র এই যে। অসীম দূরত্বে একটা বড় বস্তু ছিল। যখন হাতের নাগালে দেখতেছি বস্তুটাকে তখন ছোট দেখতেছি। আবার এইখানে এর উল্টা ঘটনাটা। দেখো এখানে হচ্ছে বস্তুটা হাতের নাগালে, বিম্বটা অসীম দূরে গঠিত হচ্ছে। তাহলে অসীম দূরে গঠিত হওয়া কোনো বস্তু বা বিম্ব অনেক বড় হবে। তাহলে এখানে হচ্ছে আকৃতিটা হবে অত্যন্ত বিবর্ধিত। শুধু বিবর্ধিত লিখলে ভুল হবে, এখানে লিখতে হবে অত্যন্ত বিবর্ধিত। আর প্রকৃতি কি হবে? এখন এই তুমি ধরে নিচ্ছ যে এটা অসীম দূর থেকে মিলিত হচ্ছে রেখাগুলা, মিলিত হচ্ছে। তো মিলিত হইলে কি হয়? বাস্তব হয় ও উল্টা হয়। আবার এরকমও তো হইতে পারে যে এরা মিলিত হইল না। তো এখানে অথবা দিয়ে ২ টাই লেখা হয় আরকি।
তোমরা বইয়ে দেখবা অথবা দিয়ে দুইটাই লেখা আছে। অথবা দিয়ে লেখা আছে কি অবাস্তব ও সোজা। অবাস্তব ও সোজা মানে এখানে দুইটাই লিখতে হবে, অবাস্তবও লিখতে হবে, বাস্তব হইতে পারে, কারণ তুমি শিওর করে বলতে পারতেছো না যে আসলে অসীম দূরত্বে গিয়ে তারা কি আদৌ মিলিত হচ্ছে কি হচ্ছে না। তাহলে 5 নাম্বারটা ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে, মানে ফোকাসে যেহেতু 5-এ, তাহলে বিম্বটা গঠিত হবে কোথায়? অসীমে। 1 6 থেকে 5 গেলে 1, কিন্তু দেখা যাচ্ছে যে এরা মিলিত হচ্ছে না। ধরে নেওয়া হয় যে অসীম দূরত্বে গিয়ে হয়তো বা তারা মিলিত হইলে হইতেও পারে, নাও হইতে পারে। যদি মিলিত হয় বাই চান্স, তাহলে এটা কি হবে? বাস্তব এবং উল্টা। আর যদি মিলিত না হয় তাহলে অবাস্তব ও সোজা। এখানে কিন্তু এই প্রকৃতি কিন্তু দুইটা কথাই লেখা লাগবে। আচ্ছা, এর পরেরটাতে যাই। এর পরেরটা কি বলছে? এটা লাস্ট, অবতলের লাস্ট আর কি। উত্তলের চিত্র একটাই, উত্তলের 6টা চিত্র না, অবতলের 6টা চিত্র, উত্তলের একটাই চিত্র। তাহলে আমি কি বলছিলাম? প্রথমেই বলছিলাম যে অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, অবাস্তবও পাওয়া যায়। আমরা 1 থেকে 4 পর্যন্ত, এই যে 1-এ কি পাইছি? বাস্তব, এটা তো কাটা। 2-এ কি পাইছি? বাস্তব। 3-এ কি পাইছি? বাস্তব। 4-এ কি পাইছি? বাস্তব। 5-এ কি পাইছি? এখানে বাস্তব পাইছি, বাট এখানে একটা কিন্তু চলে আসছে যে অবাস্তবও হতে পারে। দেখো এখান থেকে কিন্তু অবাস্তব আসা শুরু করছে। আর 6-এ কি হবে? এটা অবভিয়াসলি অবাস্তব হবে। এটা আগে লিখে রাখি, আসলেই দেখতেছি অবাস্তব হচ্ছে কিনা। আর অবাস্তব হলে কি হয়? সোজা। বাস্তব হলে উল্টা হয়, অবাস্তব হলে কি হবে? সোজা। তো বিম্বটার লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? ফোকাস ও মেরুর মাঝে। ফোকাস মানে 5, আর মেরুর মাঝে। মেরু তো এটা, মেরুর কোনো নাম্বার দেওয়া ছিল না। এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র। এটার মাঝখানেরটাকে বলা হয়তো 6, 6 নাম্বার দেওয়া ছিল, মানে বস্তুটা আছে কোথায়? 6-এ। 6 থেকে 6 বিয়োগ করলে কোথায়? 0। বলছিলাম যে এখানে বিম্বটা কিন্তু ফোকাসের কি, সরি, দর্পণের কি বাইরে গঠিত হবে, মানে এই দিকে গঠিত হবে, পিছন দিকে। আসলে দেখি কিভাবে পিছন দিকে গঠিত হয়। এটা মনে করো আমাদের লক্ষ্যবস্তু, ফোকাস আর হচ্ছে কি বলে মেরুর মাঝামাঝি জায়গায় আছে লক্ষ্যবস্তুটা। আমরা প্রথমে কি করি? সমান্তরালে দিই, সমান্তরালে দিই, সমান্তরালে দিলে এটা কি যায়? ফোকাস দিয়ে চলে যায়। গেল, ফোকাস দিয়ে গেল। এরপরে কাজটা কি করি? দেখি যে কেন্দ্র দিয়ে দেওয়া যাবে কিনা, আগে এই তীরগুলো দিয়ে দিই, আর এই মেরু দিয়ে দিয়ে মেরু দিয়ে তো চলে যায়। এরপরে দেখার চেষ্টা করি যে কেন্দ্র দিয়ে যায় কিনা। কেন্দ্র দিয়ে না গেলেও কেন্দ্র দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। মেইনলি এই যে এখান থেকে যায়, কেন্দ্র মানে এখান থেকে যাওয়া শুরু হয়, এদিকে ধাক্কা দেয়, মানে আপতিত হয়, ধাক্কা দিয়ে বলছি কেন, আপতিত হয়, প্রতিফলিত হয়ে এটা আবার কেন্দ্র দিয়ে চলে যায়। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, এই দুইটা রেখা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এই দিকে কোথাও কি মিলিত হওয়ার চান্স আছে? না। উত্তর হচ্ছে এদিকে মিলিত হতে পারবে না। কিন্তু তুমি যদি একটু মাথা খাটিয়ে এই এই রশ্মিটাকে পিছন দিকে একটু বর্ধিত করো, আর এই রশ্মিটাকে যদি পিছন দিকে বর্ধিত করো, তাহলে দর্পণের পিছনে কোনো একটা বিন্দুতে তারা মিলিত হইলে হইতেও পারে। আসলে দর্পণের পিছন থেকে মিলিত হচ্ছে বা হচ্ছে বলে মনে হচ্ছে, এরকম মনে হবে আর কি। আসলে এটা প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে না। প্রকৃতপক্ষে তো মিলিত হইলে দর্পণের এইদিকে মিলিত হতো, দর্পণের পিছনে তো প্রকৃতপক্ষে মিলিত হতে পারবে না। ওই জন্য মনে করতেছি যে এই দুটো যদি আমি পিছন দিকে টানি, কোথাও একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এইটা কি? এটাই হচ্ছে এই বস্তুটার প্রতিবিম্ব। এটার মাথায় দিকে দেখো, এটার মাথা উপরে আছে। আর অবাস্তব কেন? প্রকৃতপক্ষে কি মিলিত হয়েছে, মানে এরকম রশ্মিগুলো কি এরকম মিলিত হয়েছে? প্রকৃতপক্ষে হয়নি, আসছে বলে মনে হচ্ছে। এই পিছনে জোর করে আমরা মিলাই দিছি। তো এই জন্য এটা অবাস্তব। সোজা কেন? এটারও মাথা উপরে, এটারও মাথা উপরে, বেসগুলো নিচে, এটারও বেস নিচে, সোজা। আর অবস্থানটা কোথায় এখানে? তাহলে অবস্থান কোথায় বলবো? দর্পণের পিছনে। অবস্থান কোথায়? দর্পণের পিছনে। আর আকৃতিটা কি? দেখো এখানে আকারটা কি ছোট ছিল, এখানে তার চেয়ে একটু বড় দেখাচ্ছে, তাহলে আকৃতিটা হবে বিবর্ধিত। এখানে আবার অত্যন্ত বিবর্ধিত লেখা যাবে না, শুধু বিবর্ধিত লিখতে হবে। এই হচ্ছে আমাদের লাস্ট টাইপ, টাইপ 6। তাহলে আমি আরেকবার করে রিক্যাপ করি, 6 নাম্বার থেকে করা শুরু করতেছি। এখানে প্রধান ফোকাস ও মেরুর মাঝে, মানে 6 নম্বরে আছে। 6 থেকে 6 বিয়োগ করলে 0, মানে দর্পণের পিছনে গঠিত হবে বিম্বটা। দেখো দর্পণের পিছনে গঠিত হয়েছে। আমাদের কি কি টার্গেট থাকে? আমাদের টার্গেট হচ্ছে মেরু দিয়ে দিব, মেরু দিয়ে ব্যাক করবে। মেরু দিয়ে দিলে, মেরু দিয়ে দিছি, মেরু দিয়ে সে ব্যাক করছে। এরপরে সমান্তরালে দিই, সেটা ফোকাস দিয়ে চলে যায়। আর এরপরে আমরা কেন্দ্র দিয়ে যাওয়ার ট্রাই করি। দেখো কেন্দ্র দিয়ে দিয়ে কেন্দ্র দিয়ে চলে চলে গেছে। এখন এদিকে কোথাও মিলিত হচ্ছে না, যেহেতু আমরা এটাকে পিছন দিকে বর্ধিত করছি, বর্ধিত করলে একটা বিন্দু পাইছি, সেই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করছি প্রধান অক্ষের উপরে, তাহলে আমরা কি পেয়েছি? আমাদের কাঙ্ক্ষিত বিম্বটা পেয়ে গেছি। আশা করি এটা বুঝতে পারছো। এখন এটার আকৃতি কেমন হয়েছে? বিবর্ধিত। প্রকৃতি কেমন হয়েছে? অবাস্তব, সোজা। আর অবস্থান কোথায়? দর্পণের পিছনে।
যদি ৫ নাম্বারটাতে আসি, এখানে বলছে অবস্থান প্রধান ফোকাসে মানে ৫ এ। বিম্বটা কোথায় গঠিত হবে তাহলে? ৬ থেকে ৫ গেলে ১ মানে অসীমে গঠিত হবে। এখানে কি করছি? সেম ফোকাস মেরু দিয়ে গেছি, মেরু দিয়ে চলে আসছে। সমান্তরালে গেছি, ফোকাস দিয়ে চলে গেছে। দেন কেন্দ্র দিয়ে দিছি, কেন্দ্র দিয়ে চলে গেছে। তো এই ২ টা রশ্মি কোথাও কি মিলিত হচ্ছে? হচ্ছে না। পিছন দিকে বর্ধিতগুলো মিলিত হবে না, যেহেতু এটা সমান্তরাল। তো ধরে নেওয়া হয় অসীম দূরত্বে গিয়ে তারা মিলিত হইলে হতেও পারে, আবার নাও হতে পারে। যদি মিলিত হয় তাহলে বাস্তব উল্টা, আর যদি না হয় তাহলে অবাস্তব ও সোজা। আকৃতি কি হবে? তোমাকে তো বললামই একটু আগে যে এটা তো তোমার হাতের নাগালেই আছে। আর অসীম দূরে যখন কোনো একটা বস্তু গঠিত হবে বিম্ব, তাহলে ওটার আকার অবশ্যই কি বড় হবে। তাহলে এখানে হবে অত্যন্ত বিবর্তিত, আর অবস্থান তো অসীমই গেল। এরপরে এটা কি? বক্রতার কেন্দ্র মানে 3 আর ফোকাস মানে 5 এর মাঝখানে মানে কোথায়? 4 এ। 6 থেকে 4 গেলে কত থাকে? 2 মানে কোথায় অবস্থিত এটা? বিম্বটা কোথায় হবে? অসীম আর কেন্দ্রের মাঝে মানে 2 এ। তো এখানে কি করা হয়? সেম মেরু দিয়ে মেরু দিয়ে চলে যায়, সমান্তরালে দেওয়া হয়, ফোকাস দিয়ে চলে যায়। এরপর আমরা কেন্দ্র দিয়ে দেওয়ার ট্রাই করি। তো কেন্দ্র দিয়ে দিলে কেন্দ্র দিয়ে চলে যায়, কেন্দ্র দিয়ে দিচ্ছি, কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে। প্রধান অক্ষের সাথে এখানে একটা যদি লম্ব অঙ্কন করি তাহলে আমরা বিম্বটা পেয়ে যাচ্ছি। বিম্বটা কি হবে? অবশ্যই বিবর্ধিত হবে, তবে এটা কতটুকু? এটা বড়। আর অবস্থানটা কোথায় হবে? অসীম আর কেন্দ্রের মাঝখানে, অসীম আর কেন্দ্রের মাঝখানে। আর প্রকৃতিটা কি হবে? বাস্তব এবং উল্টা। উল্টা আছে, আর বাস্তব কেন? প্রকৃতপক্ষে মিলিত হয়েছে। এরপর লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্র যদি থাকে মানে ৩ নাম্বারে, ৬ থেকে ৩ গেলে কত? ৩ মানে বিম্বটাও কেন্দ্রে গঠিত হবে। তাহলে কি করা হয়? এই যে মেরু দিয়ে দিই, মেরু দিয়ে চলে গেল। তারপর সমান্তরালে দিই, ফোকাস দিয়ে চলে যায়। তারপরে আমরা কেন্দ্র দিয়ে দেওয়ার ট্রাই করি। মানে লাস্টে ৩ টায় দেখলাম কেন্দ্র দিয়ে দেওয়ার ট্রাই করছে। বাট কেন্দ্র দিয়ে এখানে দিব কিভাবে? সে তো নিজেই কেন্দ্রের উপরে দাঁড়ায় আছে বা বসে আছে। তখন এটা আবার ফোকাস দিয়ে দেওয়ার লাগে। মানে এখানে একটু জাস্ট একটু ব্যতিক্রম করা লাগে। যেমন দেখো, কেন্দ্র দিয়ে দিছি, কেন্দ্র দিয়ে দিছি, কেন্দ্র দিয়ে দিছি। বাট ৩ নাম্বার চিত্রটার ক্ষেত্রে দেখো, এ নিজেই কেন্দ্রে দাঁড়ায় আছে। তো কেন্দ্র দিয়ে তো দেওয়ার অপশন নেই। তখন সেটাকে ফোকাস দিয়ে আবার সমান্তরালে এনে এখানে মিলাই দেওয়া হয়। তাহলে এখানে কি হয়? বক্রতার কেন্দ্রের অবস্থানটা লক্ষ্যবস্তুর সমান। এই ২ টার আকার সেম হয়ে যায়। আর বাস্তব এবং উল্টা হয়। উল্টা হয়। বাস্তব কেন? প্রকৃতপক্ষে মিলিত হইছে। এরপরে টাইপ ২ যেটা, এটা একটু রিক্যাপ করি। এখানে বলা আছে অসীম মানে 1, বক্রতার কেন্দ্র মানে 3, এর মাঝখানে মানে কোথায়? 2 এ আছে। ৬ থেকে ২ গেলে কত? ৪ মানে বিম্বটা কোথায় গঠিত হবে? ৪ এ। ৪ মানে কেন্দ্র আর ফোকাসের ঠিক মাঝখানে। তো এটাতে কি করা হয়? এই যে মেরু দিয়ে দিলাম, মেরু দিয়ে চলে আসলো, সমান্তরালে দিলাম, ফোকাস দিয়ে চলে আসলো। তারপর হচ্ছে কেন্দ্র দিয়ে দিলাম, কেন্দ্র দিয়ে চলে আসছে। মিলিত হয়েছে কোথায়? এই বিন্দুতে। তাহলে তুমি প্রধান অক্ষ থেকে এই বিন্দুর উপর একটা যদি লম্ব অঙ্কন করো, তাহলে এই বস্তুটার একটা বিম্ব পেয়ে যাচ্ছ। দেখো এটা বড়, এটা দেখতে কি ছোট, তাহলে এটার আকার কি হবে? কর্বৃত। আর প্রকৃতি কি হবে? বাস্তব। কেন? প্রকৃতপক্ষে মিলিত হয়েছে। আর বাস্তবে কি হয়? উল্টা হয়। আর অবস্থানটা কোথায়? কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, কেন্দ্র আর ফোকাসের মাঝখানে অবস্থিত। দেখো সবগুলা, এই যতগুলো এখন টাইপ দেখলাম মানে ২ থেকে ৬ পর্যন্ত সবগুলাতে কি করছি আমরা? মেরু দিয়ে চলে আসছে, সমান্তরালে দিয়ে ফোকাস দিয়ে গেছে, আর কেন্দ্র দিয়ে যাওয়ার ট্রাই করছি। বাট এই যে এই চিত্রটা আলাদা। ১ নাম্বারটাই জাস্ট একটু ব্যতিক্রম। এখানে আমরা কি করব? এটা তো প্রধান অক্ষ, এটা তো বোঝাই যাচ্ছে প্রধান অক্ষ এটা। এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ। হুম, প্রধান অক্ষ। তো এখানে আসলে আমরা মেরু দিয়ে দিছি, মেরু দিয়ে চলে গেছে। বাট এরপরে আমরা কি দেওয়ার চেষ্টা করি? প্রধান অক্ষের সমান্তরালে। বাট যেহেতু বস্তুটা অনেক দূরে আছে এবং অসীম দূরে আছে, তাহলে ওইজন্য আমরা ওইভাবে ডিরেক্ট মানে আগের নিয়মগুলোর মতো পারি না। এখানে কি করা হয়? ২ টা সমান্তরাল রশ্মি আপতিত করা হয়। একটা অবশ্যই মেরুতে ফেলা হবে, একটা মেরুর কিছুটা উপরে। এদেরকে প্রতিফলিত করা হয় কোথায়? ঠিক ফোকাসের নিচের কোনো একটা বিন্দুতে প্রতিফলিত করা হয়। কেন? কারণ অসীম মানে কি? 1, ৬ থেকে ৫ গেলে ১ গেলে কত থাকে? ৫, ৫ মানে কি? ফোকাস। ফোকাসে তোমাকে গঠিত করতে হবেই at any cost। তো তোমার এখানেই যেন গঠিত হয় ওইভাবে হচ্ছে তোমাকে আলোক রশ্মিগুলো প্রতিফলিত করতে হবে। তাহলে অবস্থানটা কোথায় হচ্ছে? ফোকাসে। আকৃতি কি? তোমাকে বলছি, অনেক অসীম দূরে যদি কোনো বস্তু থাকে তাহলে এটা কি হয়? অনেক বড় বস্তু হয় বা বিবর্ধিত হয়। আর এর বিম্বটা কোথাও যখন ফোকাসে, তখন এটা কি হবে? অত্যন্ত খর্বিত হবে। প্রকৃতি কি? বাস্তব এবং উল্টা। বাস্তব কেন? কারণ প্রকৃতপক্ষে মিলিত হইছে। উল্টা কেন? কারণ এর বেসটা উপরে, মাথাটা নিচের দিকে। আশা করি অবতলের যে ৬ টা চিত্র সবগুলা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আমরা উত্তলের যে একটা চিত্র আছে, ওই একটা চিত্র আমরা এখন দেখব। আচ্ছা দেখো, আমাদের অবতল দর্পণের যে প্রতিবিম্বগুলো এগুলো কিন্তু আমরা শেষ করে ফেলছি। এখন উত্তল দর্পণের একটাই টাইপ আছে, ওই টাইপটা আমরা একটু দেখি। তো উত্তল দর্পণের এটা হচ্ছে ধরে নাও কেন্দ্র, এটা কি? ফোকাস।
তো উত্তল দর্পণে তুমি কি বস্তু এদিকে রাখবা? দেখো এদিকে তো পাড়া লাগানো, এদিকে তো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলিতই তো হবে না। তাহলে এদিকে বস্তু রাখা যাবে না। উত্তল দর্পণে বস্তুটা কোথায় থাকবে? দর্পণের প্রতিফলক পৃষ্ঠের এই দিকে, মানে যে দিক থেকে আলো আসলে প্রতিফলিত হইতে পারবে এরকম দিকে থাকবে। তো ধরে নাও এটা হচ্ছে তোমার লক্ষ্য বস্তুটা এই জায়গাতে আছে। ধরে নাও লক্ষ্য বস্তুটা এই জায়গাতে আছে। তো এখানে কি করব? এখানেও এই সেম প্রসেস। এটা তো মেরু, মেরু দিয়ে দিব, মেরু দিয়ে চলে যাবে, গেল। এরপরে আমরা কি করব? সমান্তরালে দিব, সমান্তরালে দিব, সমান্তরালে দিলে সেটা কি হয়? ফোকাস দিয়ে চলে যায়। বাট এখানে তো ফোকাস দিয়ে যাবে না, ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে। মানে বিষয়টা হবে এরকম, ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। এই যে ফোকাস দিয়ে আসছে বলে মনে হচ্ছে, গেল। তাহলে আমরা মেরু দিয়ে দিই, মেরু দিয়ে দিছি। এটা হচ্ছে তোমার লক্ষ্যবস্তুটা। ফোকাস তারপর সমান্তরালে দিছি যেটা ফোকাস দিয়ে আসছে বলে মনে হচ্ছে। এরপরে আমরা কি করি? কেন্দ্র দিয়ে দেই না? তো এখানে আমরা কি করব? কেন্দ্র দিয়ে দিব। তো এরপরে কি করব? কেন্দ্র দিয়ে দিব। কেন্দ্র হচ্ছে এই যে এই বরাবর। হুম, কেন্দ্র দিয়ে দিব। তাহলে কেন্দ্র দিয়ে দিলে সে কি করবে? এখানে এসে কেন্দ্র দিয়ে দিলে সে এখানে আসলে আবার এই পথে কিন্তু ফেরত চলে যাবে। আসলে এখানে কেন্দ্রে দেওয়া যায় না, আমি এমনি দিছি। এটা আসলে কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে। তো এটার আমি ডট ডট দিয়ে বুঝাই, এই যে এরকম আর কি, কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে। হুম, এখন দেখো এখানে একটা বিন্দুতে মনে হচ্ছে না মিলিত হয়েছে, এই বিন্দুটাই আসলে তোমার বিম্বের শীর্ষবিন্দু। এখান থেকে তুমি যদি একটা লম্ব অঙ্কন করো, কি পাবা? তুমি তোমার কাঙ্ক্ষিত প্রতিবিম্বটা পেয়ে যাবা। যদি এটা আহ, ধরে নাও এটা হচ্ছে তোমার এও, এটা তাহলে কি হবে? বিও হতে পারে, বিম্বটা আর কি। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? এটার অবস্থান যদি জিজ্ঞেস করে, বিম্বটার অবস্থান কোথায়? বিম্বটার অবস্থান কি? এই যে ফোকাস আর মেরু এর মাঝে, মানে ফোকাস মেরু এর মাঝে, ফোকাস ও মেরুর মাঝে অবস্থান। আকৃতি কেমন হবে? দেখো এখানে কত বড় আর এখানে কতটুকু ছোট, তাহলে আকৃতি হবে খর্বিত। আকৃতি কি হবে? খর্বিত। আর আরেকটা কি বলি আমরা? প্রকৃতি বের করি। প্রকৃতি, প্রকৃতি কি হবে? এটা কি বাস্তব না অবাস্তব? এটা কি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে? আমরা তো ডট ডট দিয়ে মিলাই দিছি পিছনে, তাহলে এটা হবে অবাস্তব। আর অবাস্তব হলে কি হয়? সোজা হয়। দেখো বিম্বটা সোজাই আছে, এটার বেস আর এটার বেস একই দিকে আছে, মাথাগুলো একই দিকে, তাহলে অবাস্তব ও সোজা। এটার কিন্তু এই একটাই টাইপ, আর অন্য কোনো টাইপ নাই। তোমাদেরকে জাস্ট একটু ভেরিয়েশন দেখানোর জন্য যদি বলি, যেমন এটা আমি কত দূরে রাখছি, এখান থেকে মোটামুটি অনেকটাই ডিস্টেন্সে রাখছি। যদি আমি এই বস্তুটা কিছুটা আগায় আনি, মনে করো অনেক দূরে রাখছিলাম তো এখানে কাছে নিয়ে আসলাম, মনে করো কাছে নিয়ে আসলাম বস্তুটা, কাছে নিয়ে আবার সেম কাজগুলো করলাম। তোমার হচ্ছে এই যে মেরু দিয়ে দিয়ে, মেরু দিয়ে ফেরত চলে আসলো। তারপর হচ্ছে সমান্তরালে যদি দেই, সমান্তরালে দিলে কি হবে? সেটা ফোকাস দিয়ে চলে যাবে। কারণ এটা ফোকাস, ফোকাস দিয়ে সে চলে যাচ্ছে। আবার যদি আমি কেন্দ্র দিয়ে যাওয়ার চেষ্টা করি, মানে এই যে কেন্দ্র দিয়ে যদি দেই, তাহলে সে কেন্দ্র দিয়ে চলে যাবে। যদিও এটা ডট ডট হবে, মানে কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে আর কি। আর এটা হচ্ছে কি সমান্তরালে যেটা দিছি, সমান্তরালে যেটা দিছি এটা কি ফোকাস থেকে আসছে বলে মনে হবে, ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে কোন একটা নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এখান থেকে লম্ব অঙ্কন করলে এইটার প্রতিবিম্ব কি হবে? এটা। দেখো সবসময় কিন্তু তুমি যত আগাও পিছাও যেখানেই নিয়ে যাও, এই উত্তল দর্পণের ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রতিবিম্ব সবসময় ফোকাস আর এই যে মেরু, এই দুইটার মাঝেই গঠিত হবে। এদের মানে একবারে মিডিল পয়েন্ট এমন না, এদের মাঝামাঝি কোনো একটা জায়গাতেই গঠিত হবে। তাহলে অবস্থান আকৃতি প্রকৃতি কি হবে? হুবহু সেম টু বিফোর। এটার অবস্থান আকৃতি প্রকৃতি সেম হবে। এফ আর পি এর মাঝে
আকৃতি হবে খর্বিত। দেখো এটা হচ্ছে এটা ছোট, আর প্রকৃতিটা কি হবে অবাস্তব এবং সোজা। সোজা তো আছে এবং অবাস্তব কেন? কারণ এগুলো প্রকৃতপক্ষে মিলতে হয় না। কেন্দ্র থেকে আসছে বলে মনে হচ্ছে, ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদিও ক্লাসটা অনেক লেংদি হয়ে গেছে। ক্লাসের টাইটেল যদিও ছিল যে ১ মিনিটে দর্পণ শিখা। বাট তোমাকে যদি এখন বলা হয় যে আ যে অবতল দর্পণে লক্ষ্যবস্তু তোমার হচ্ছে মেরু কি বলে প্রধান সরি ফোকাস ও কেন্দ্রের মাঝখানে অবস্থিত। তাহলে এটা যদি ফোকাস ধরো, এটা যদি কেন্দ্র ধরো, এর মাঝখানে মানে কোথায়? ৪ এ অবস্থিত। তাহলে বিম্বটা কোথায় করে দিবে? ২ এ। কি করবা? একটা তো এদিক দিয়ে এদিক দিয়ে দিবা। মানে সরি মেরু দিয়ে চলে যাবে। একটা সমান্তরালে দিবা, ফোকাস দিয়ে চলে যাবে। তারপরটা কি কেন্দ্র দিয়ে দিবা। এই যে এই পাশে দিবা। এখান থেকে এটা কেন্দ্র দিয়ে চলে যাবে। তাহলে এইখানে মিলিত হচ্ছে। মানে কত? ২ এ। এটা তো ৩, অসীম হচ্ছে ১। তাহলে অসীম আর কেন্দ্রের মাঝখানে। দেখো ১ মিনিটেরও কম সময় লাগছে আমার। তো আমি প্রসেসটা শিখতে হয়তোবা আমি এখানে ১ ঘন্টা বা ৫০ মিনিটের ক্লাস নিছি। বাট এখন শিখার পরে তুমি কিন্তু এটা ১ মিনিটে বা খুব কয়েক সেকেন্ডে কিন্তু পেরে যাবা। আর আমি কিন্তু বারবার রিপিট করছি যেন সহজে বুঝতে পারো। তাহলে এখানেই শেষ ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।